ইমরান মাথা নিচু করে বসে আছে। ঈশানের চোখ ভেঙে কান্না পাচ্ছে। এই প্রথম পাপাকে কেউ তার জন্য এভাবে অপমান করছে। খারাপ মহিলাটার কথাও উঠিয়েছে বাবার সামনে। সে তো কিছু করেনি, ওর টিফিন জোর করে খেয়ে ফেলেছে, তাও কিছু বলেনি, চুল টেনে দিয়েছে, মিডল ফিঙ্গার দেখিয়েছে, বাজে কথাও বলেছে, তারপরও নিশ্চুপ ছিল। শুধু হোমওয়ার্ক ছিঁড়ে ফেলাতে গালি দিয়েছে। সে বাংলা পারে না। প্রতিদিন অফিস থেকে আসার পর পাপা বাংলা পড়ায়, ওইটুকুন সময় তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই অন্য হোমওয়ার্ক ছিঁড়লে এত কষ্ট পেত না। বাংলা ছেড়াতে যতটা কষ্ট পেয়েছে, ওর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পাপার সব কষ্টে পানি ঢেলে দিয়েছে আফনান। যদি সে বাংলা পারত, কখনো পাপাকে ক্লান্ত শরীর নিয়ে তাকে পড়াতে বসতে হতো না। বাইরের টিচারও পাপা পছন্দ করছেন না। নিজের মতো করেই ছেলেকে গড়ছে। যার জন্য পাপা এত কষ্ট করছে, আজ তার জন্য অপমানিত হতে হচ্ছে। ঈশান দু হাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে দিল। কান্নার শব্দ পেয়ে ইমরান ঘাড় ঘুরিয়ে ভয় পেয়ে গেল। ছেলেকে জড়িয়ে ধরে বলে, আব্বা তাকাও আমার দিকে, কিছু হয়নি জান। ঈশান, ও বাবা। কেঁদে কেঁদে বলছে, পাপা, নো সরি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দাও। বুকের সাথে ঈশানের মাথা চেপে ধরে রেখেছে ইমরান। আফনানের অভিভাবকদের দিকে তাকিয়ে বলল, ভাই আমি সত্যিই জানি না কি হয়েছে। আমি দুঃখিত সবকিছুর জন্য। আমার ছেলেটা ম্যানারলেস নয় ম্যাডাম, ছেলেটা না বুঝে গালি দিয়েছে। ঈশান কাঁদতে কাঁদতে বলে, পাপা, আমি এখানে পড়বো না, আমাকে অন্য কোচিংয়ে দাও, যেখানে কেউ আমাকে মারবে না, টিফিন ফেলে দিবে না, হোমওয়ার্ক ছিঁড়ে ফেলবে না, এমন জায়গায়। তাহলে আমিও ভুলে তাদের গালি দিব না। ঠিক আছে প্রিন্স, বাসায় গিয়ে কথা বলবো। ম্যাডাম হঠাৎ করে বললেন, ঈশান তোমার টিফিন ফেলে দেয়, মারে, খাতা ছিঁড়ে ফেলার মানে কি? ঈশান চুপ, আফনানও চুপ। ম্যাডাম অন্য একটা ছেলেকে ডেকে পাঠালেন। সে এসে পুরো ঘটনা বলার পর সবাই নিস্তব্ধ। এখন ম্যাডামের মনে হলো ঈশান নামক ছোট্ট ছেলেটা চুপ করে থেকে সকলের সামনে তাকে অপমান করেছে। মিস্টার ইমরানকে সরি বলার উপায় জানা নেই তার। ইমরান ছেলেকে বুকে আগলে সবার সামনে বলল, ম্যাডাম সবাই তো ছোট, সমস্যা নেই, যা হওয়ার হয়েছে। ঈশান নিজেও সরি বলেছে। এখন আমি বলছি, আমি চাই না ঈশানের জন্য বাকি বাচ্চাদের সমস্যা হোক। ও কাল থেকে আর আসবে না। ঈশান পাপার গলা জড়িয়ে গালে চুমু দিল। সবাই দেখছে এই দৃশ্য। অনুমতি নিল ম্যাডাম এবং বাবার কাছে বন্ধুদের সাথে দেখা করার। ঈশান দরজা দিয়ে বের হওয়ার পর ইমরান কিছুটা গম্ভীর হয়ে বলল, ম্যাডাম আপনারা যে গালির কথা বললেন, আমার ছেলে এ গালি জানেই না। আমিও আজ প্রথম জানলাম যে ইউ ব্লাডি ফুলের বাংলা। যাই হোক, থাক, গালি তো গালি, সেটা ইংরেজি কিংবা বাংলা। তবে আমি নিশ্চিত আফনান গালিটা যেখান থেকে শিখুক না কেন, ভবিষ্যতের জন্য ভয়ানক। ঈশান কেঁদেছে কেন জানেন? ওর পাপা আজ মাথা নিচু করেছে তাই। আমার ছেলে আমার অহংকার, অলংকার। কয়টা সন্তান এই বয়সে পাপার শরীর খারাপ হলে সেবা করে, অফিস করে বাড়ি ফিরতে হয় বেশ রাতে, বাংলা হোমওয়ার্ক করায়, এরপর ঘুমাতে যাওয়ার সময় ও প্রতি রাতে আমার চুলে হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়ায়। ওর বাংলা হোমওয়ার্ক ছোঁয়াতেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে, কারণ ওর ধারণা পাপা অনেক কষ্টে অফিস করে এসে বাংলা করায়। বলুন তো, আমার সেই ছেলে কাউকে কিভাবে গালি দিতে পারে? সরি ম্যাডাম। ইমরান ঈশানের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল। ম্যাডাম লজ্জায় মাথা নামিয়ে ফেললেন। ঈশান রবিনের সাথে মাঠে দাঁড়িয়ে আছে, এখনো চোখ ফোলা, বাবার দিকে তাকাচ্ছে না। ছেলের হাত ধরে বলল, প্রিন্স, ফুচকা খাবে? ঈশান প্রাণ খোলা হাসি দিল। আজ বাবা আনহাইজেনিক ফুচকা খাবে কিনা নিজ থেকে জিজ্ঞেস করেছে। ঝলমলে সেই হাসি। ইমরানও সিদ্ধান্ত নিয়ে নিল এখানে ছেলেকে আর পাঠাবে না, নিজেই পড়িয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে। যাচাই না করে এভাবে বাচ্চাকে হেনস্থা করার কোনো মানে হয় না। সারাদিন বাইরে থাকে সে, দেশে আসার পর খুব একটা সময় ছেলেকে দিতে পারছে না। বন্ধু পেয়েও যদি ছেলেটা খুশি না থাকে, তাহলে এমন জায়গায় না পড়ানোই ভালো। কোনো কথা হয়নি দু বান্ধবীর মাঝে আজ। দুইজনই বেশ জেদ ধরে আছে। একই বেঞ্চে বসেছে, টিফিনের সময় খাবারও শেয়ার করে খেয়েছে। কেবল মুখ দিয়ে বাক্য নিঃসৃত হয়নি কারো। এর কারণ হিসাবে আবিষ্কার হলো, গত রাতে মোনা চয়নকে ফোনে বলেছে এহসান স্যার মানুষ হিসেবে যতটা ভালো মানুষই দেখায় ততটা নয়। মোনা বাবার সাথে কাল বিকেলে খেতে গিয়ে একটা মেয়ের সাথে এহসান স্যারকে দেখেছে রেস্টুরেন্টে।
কখনোই সন্দেহ করতো না, কিন্তু তাদের কথা বলার ধরন আর মেয়েটার সাজগোজের ধরন এবং শেষে যাওয়ার সময় একই রিকশায় বসাটা বেশ চক্ষুকটু লেগেছে। থাকতেই পারে এহসানের প্রিয় মানুষ, তাই বলে উনি কেন গত বছর সেকেন্ড ইয়ারের ফারিন আপুর সাথে এত মিশেছে? এমনভাবে আপুকে বার্গার কিনে এনে দিতেন সবাই সন্দেহ করেছিল। এতদিন তো জানতো হয়তো ফারিন আপুর সাথে ভাব, আর আজ দেখলো অন্য মেয়ে। চয়নকে জানাতেই ও প্রতিবাদ করে বলল হয়তো মোনার দেখার ভুল। এই নিয়েই দুই বান্ধবীর তর্ক শুরু। শেষ ঘন্টা শুরু, মাত্রই এহসান স্যার ঢুকলেন রুমে। আজ থেকে মোনা প্রতিজ্ঞাবদ্ধ চয়নের সাথে স্যারকে নিয়ে কোনো কথাই বলবে না। স্যার ক্যালকুলাস করতে দিয়েছেন শ্রেণীর কাজ হিসেবে। এই এক জিনিস দেখলেই মোনার মেজাজ চটে যায়, কান্না পায়। কেন ইন্টিগ্রেশন দিতে হবে? এখন না পারলে স্যার পুনরায় সেদিনের মতন অপমান করবে, বাবাকেও অভিযোগ করতে পারে। পারতপক্ষে মোনা নিজেকে স্যারের চক্ষুশূল মনে করে। দম ফেলে ফিসফিস করে চয়নকে বলে, ও পাখি, আমাকে দেখবি? ভুলে গিয়েছি। চয়ন ফিসফিস করে জিজ্ঞেস করে, সূত্র কতটুকু মনে আছে? চয়ন খাতাটা সামান্য এগিয়ে দিল। মোনা তাকিয়ে দেখে ইষ্টে উল্টা সূত্র করতে গিয়েছিল। পুরোটা তাও একবার মিলিয়ে বিড়বিড় করে পড়তে লাগলো। সামনে থেকে রূপা হালকা কেশে বলল, অপরাধীগুলো সামনে তাকা, স্যার তাকিয়ে আছে। চয়ন ও মোনা বিদ্যুৎ গতিতে তাকিয়ে দেখে সত্যি ওদের দিকে তাকিয়ে আছে। দুইজনই আতঙ্কিত হলো। অবাক করে দিয়ে আজ স্যার বকা দেয়নি, চুপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ফিরে গেল। পুরো ক্লাসে খাতা চেকের সময় টুকটাক দু একটি কথা ব্যতীত টু শব্দও করেনি। ছুটির সময় মোনা সরি বলাতে চয়ন আর রেগে থাকতে পারল না। দুজনই ছুটির পর রফিক মামার ফুচকা স্টলে চলে গেল। ভিড় দেখে একপাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলাপ করছে পড়া নিয়ে। মোনা বাসার কথা বলছে, এর মাঝে বলল, জানিস চয়ন, আমার একটা নতুন শত্রু হয়েছে। একদিন বন্ধু ছিল, পরের দিন না ওয়েট সরি, সকালে বন্ধু ছিল, বিকেলে শত্রু হয়ে গিয়েছে, পরে আবার বন্ধু। নাটক বন্ধ কর। এই নাটকীপনা কে শেখায় তোকে? এমন আহ্লাদ করিস কেন? চয়ন বিরক্তি নিয়ে বলে, আমি জানি আমাকে নাটকীপনাতে বেশ লাগবে। আল্লাহ তো শুধু তোর সাথে করি। কে আছে আমার? রহস্য বল। বাবার বিজনেস পার্টনার আর মামার বন্ধু ইমরান সাহেব, ইতালি থেকে এসেছে। মোনা মুখ ভেঙচি দিয়ে বলে, ইমরান সাহেব? হ্যাঁ, লোকটাকে খ্যাপাতে ইমরান সাহেব বলেছিলাম। এখন তাকে আঙ্কেল ডাকতে ইচ্ছে হয় না। জানিস, আমি ইমরান সাহেব বললেই বাবা সহ বুড়ি শুদ্ধ সবাই রাগ করে। ওই লোক তো ফুলে অ্যাটম বম হয়। চয়ন হাত দিয়ে থামিয়ে বলে, মামার বন্ধু মানে মামার বয়সী। তুই ওই মানুষটাকে কিভাবে সাহেব ডাকিস? তুই যেখানে এহসান স্যারকে মাস্টার মশাই ডাকিস। মোনা ফিক করে হেসে দিল। চয়ন অবাক হয়ে বলে, মোনা, কি বলছিস এসব? আমি স্যারকে পছন্দ করি, কিন্তু তুই? চয়ন মোনার দুকাত ঝাঁকি দিয়ে বলে। আচমকা মোনার সদ্বিদ ফিরে এলো। অবিরত ঢোক গিলছে। কি বলছে এসব? বুক ধুকপুক করছে। বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে চয়নের দিকে। মস্তিষ্ক অচল। অকস্মাৎ মোনা ঘামছে। চয়ন কিছু একটা বুঝতে পেরে বলে, মোনা, উনি এসেছে কয়দিন হলো? বেশ কিছুদিন। তুই কত বড় ভুল পথে হাঁটছিস। আঙ্কেল ডাকবি। কলেজে পড়ি আমরা, কয়দিন পর বিশ্ববিদ্যালয়ে পা দিব। অবুঝ নাকি তুই? মাইন্ড অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে তোর। মোনা চেয়ে আছে চয়নের দিকে। সত্যি আঙ্কেল ডাকবে? কিভাবে ডাকবে? ডাকতে পারবে? ভেতর থেকে হাহাকার জন্ম নিল। আঙ্কেল মুখে আসছে না, শুকনো ঢোক গিলছে। হঠাৎ মনে হলো মানুষটার হাসি মুখ ভেসে উঠছে। সাথে সাথে মুখে হাত দিল। মনে মনে বলছে, আল্লাহ, কি হচ্ছে এসব? চয়ন মোনাকে আলতো ধাক্কা দিয়ে বলল, কি ভাবছিস? কথার মাঝে এহসান স্যার ওদের সামনে এসে দাঁড়ায়। দুজন কথা থামিয়ে নীরব হয়ে গেল। স্যারকে সালাম দিল। আশেপাশে কেউ নেই লক্ষ্য করলো। ভারী গলায় স্যার বলল, বাসায় যাওনি দুজন? ছুটি তো ঘন্টাখানেক আগে হয়েছে। চয়নের মাঝে অসংকোচ দেখে মোনাই বলল, স্যার, রফিক মামার ফুচকা খেতে দাঁড়িয়েছি, কিন্তু অনেক ভিড় তাই যেতে পারিনি। স্যার মাথা নেড়ে বলল, আচ্ছা। ঘাড় ঘুরিয়ে ওদের চমকে দিয়ে বলল, ছোটু, এখানে 2 প্লেট ফুচকা যেত, তোমরা দুজন বসো এখানে।
দুজন মনে হলো আকাশ থেকে পড়ল। মোনা মুখ চেপে হাসছে। এহসান মোনার দিকে ভ্রু কুঁচকে বলল, বললে বকা খাবো। না, রাস্তায় কেন বকা দিব? বলো, সংকোচ না করে। একটা কবিতা মনে পড়েছে। আচমকা এহসানও হেসে দিল হালকা, মাথা নাড়িয়ে বলল, আমি জানি তুমি কোন কবিতার কথা বলছো। এরপর নিজেই হেসে আবৃত্তি করলেন, রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না, না না না। সেই সাথে মোনা ঠোঁট মেলাচ্ছে। পাশে রফিক মামার সহকারী ছোটুও ফুচকা হাতে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছে। তিনজনের ঠোঁট মেলানো কবিতা শুনে চয়ন বিমুগ্ধ নয়নে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসছে। এহসান ছড়া থামিয়ে দিল। মোনা আর ছোটু তখনও বলেই যাচ্ছে। চয়নের মিষ্টি হাসিতে এহসানের চোখ পড়ে। দুইজনের শুভ দৃষ্টি হয়ে গেলে চয়ন হাসি থামিয়ে চোখ ঘুরিয়ে নেয়। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, বসে আছো কেন? খাও, নেতে গেলে মজা পাবে না। মোনা প্লেট বাড়িয়ে বলল, আপনি খাবেন না স্যার? নিন আমার থেকে একটা। এহসান হাত দিয়ে বারণ করার ভঙ্গিতে বলল। মোনাও ঠ্যাস মেরে বলে, আমি এসব খেতে পারি না, ভালো লাগে না। এজন্যই আপনি গণিত ভালো পারেন আর আমাদের গণিতে স্যার। তাই তো এই কঠিন রসকসহীন অঙ্ক আমার মতো মিষ্টি কারোর মাথায় ঢুকবেই না। তবে এই কাকতারুয়া পাখি চয়নের মাথায় আবার সব ঢুকে। আনমনে বকতে বকতে দেখে চয়ন প্লেটের দিকে তাকিয়ে আঁকি ঝুঁকি করছে না খেয়ে। এহসান স্যার চয়নের প্লেটের দিকে তাকিয়ে আছে। মোনা প্লেট হাতে নিয়ে বলল, টকের মাঝে আর একটু ঝাল দিলে কি রফিক মামার ঝালে টান পড়তো? আমি একটু ঝাল নিয়ে আসি। ব্যাগটা তুলে রেখে মোনা ওদের একা রেখে উঠে গেল। মোনা চলে যাওয়ার জন্য পা ফেলতেই চয়ন চমকে মোনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দিল। মোনা ইশারায় হাত দিয়ে বুঝালো, কথা বল। চোখ তুলে চয়ন স্যারের দিকে তাকাতেই দেখতে পেল বিমর্ষ মলিন চেহারা। কিছুক্ষণ আগেই তো মোনার সাথে মজা করছিল, মুহূর্তেই এমন কি হলো? চয়নকে চমকে দিয়ে এহসান বলে উঠল, চয়ন, যা ভাবছো তা তোমার আবেগ। আবেগকে ভুলে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপ এইচএসসি, ভালো হওয়া জরুরি। চয়নের বুকের ধুকপুকানি বেড়ে গেল। স্যারের কথার ইঙ্গিত বুঝতে পেরে নিজের অজান্তে চোখের পানি পড়ছে ফুচকার টকের কাপে। এহসানের দৃষ্টিসীমার মাঝেই সব ঘটছে। গলা ছেড়ে এহসান বলল, ফারিন আমার ভাইজি, ওকে নিয়ে সন্দেহ রেখো না। আগামী সপ্তাহে আমার বিয়ে, তোমার আর মোনার দাওয়াত রইল। দুজনকেই অনেক বকা দিয়েছি ক্লাসে। হয়তো ভাবছো কেন এসব বলছি। বিয়ের পর ছুটিতে চলে যাব, তোমাদের সাথে আর দেখা হবে না। আমার সরকারি চাকরি হয়েছে, পোস্টিং রাজশাহী। চয়ন মাথা তুলে এহসানের চোখে সরাসরি চোখ রাখলো। মেয়েরা আবেগী, এতটা আবেগী এহসান ভাবতেও পারেনি। চয়নের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। একটি কথাও এহসান বাড়ায়নি। টকের কাপ থেকে টক ঢেলে একটা ফুচকা নিজের মুখে দিল। উঠে দাঁড়িয়ে চয়নের মাথায় হাত রেখে যাওয়ার সময় বলল, আর একটু বড় হলেও পারতে চয়ন। ফুচকা দোকানের সামনে হেঁটে চলে গেল। মোনা দুর্দান্ত আড্ডা জমিয়ে দিয়েছে রফিক মামা এবং ছোটুর সাথে। এহসান হেসে বিল মিটিয়ে বিদায় নিয়ে চলে গেল। মোনা এসে দেখে চয়ন কাঁদছে। প্লেটের 8টা ফুচকার জায়গায় 7টা ফুচকা পড়ে আছে। মোনা চয়নের কাঁধে হাত রেখে বলল, স্যার বকা দিয়েছে? চয়ন মাথা নাড়ল। মোনা ব্যাগ থেকে টিস্যু নিয়ে চয়নের নাকে ধরল, চোখ মুছে দিয়ে বলল, কাঁদিস না। চয়ন তখন ভেজা গলায় বলল, স্যারের বিয়ে আগামী সপ্তাহে, দাওয়াত দিয়েছে আমাকে এবং তোকে। খুশিতে মোনার চোখ চকচক করে নেচে উঠে বলল, ইয়েস, আমি শাড়ি পরবো। পরক্ষণেই বুঝতে পারল এটা তো খুশির নয়, মারাত্মক দুঃখের খবর। নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলল, ওনা তুই আর শুধরালি না। বাবাকে ফোন দিয়ে জানাতেই বুঝতে পেরেছে বাবা মিটিংয়ে। অথচ আজ বাবার উচিত ছিল মোনাকে নিয়ে বের হওয়া। কিছুক্ষণ পার হতেই মনে হলো মোনার জন্মদিন কখনোই পালিত হয় না এই বাড়িতে। রাত পেরোলেই জন্মদিন। বয়স যখন 4 বছর, সেই দিন জন্মদিনের দিনই মাকে হারিয়েছে মোনা। গর্ভবতী অবস্থায় ছাদ থেকে গড়িয়ে পড়া চট্টিখানি কথা নয়। চোখ ভরে আসলো মোনার। ঠিক তখনই বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। আম্মা, বাবা তো একটা মিটিংয়ে, বের হতে পারছি না। জানি আমার মন খারাপ। তুমি কি মামার সাথে বের হবে? মোনা নিশ্চুপ।
মিনহাজ মেয়েকে আশ্বস্ত করে বলল, আম্মু শোনো, তোমার মায়ের দুর্ঘটনাটি ভুলতে পারবো না, তাই না? আমরা তো সেই হিসেবে পালন করছি না জন্মদিন, কিন্তু আমার মাকে আমি শপিং করে দিতে চাই। আজ তুমি না গেলে যে আমি ব্যর্থ বাবা হয়ে যাব। তুমি মামার সাথে যাও, বাবা রাতে সারপ্রাইজ নিয়ে আসবে। হ্যাপি? মোনা দু হাতে চোখ মুছে বলে, অনেক বাবা, আই লাভ ইউ। মিনহাজ হেসে ফোন রেখে দিল। নয়নকে পাঠিয়ে দিচ্ছে জানিয়ে দিল। শপিং মলে এসে মোনা নিচতলাতে অপেক্ষা করছিল। নয়নকে দেখে দূর থেকে হাত নাড়ালো, ভাগ্নির কাছে এসে জড়িয়ে ধরলো। দুজন ঘুরে ঘুরে অনেক শপিং করলো। এক পর্যায়ে নয়ন ওদের শোরুমে ঢুকলো। ভেতরে স্টাফরা ভয়ে তটস্থ। এই শোরুমে গত কয়েক মাস বেশ ঝামেলা হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে। ধারণা অনুযায়ী শোরুম প্রফিটে ছিল, কিন্তু মাস শেষে হিসাব দেখাচ্ছে লস। গম্ভীর মুখা ইমরান সচকে খতিয়ে দেখতে আসবে জানতো নয়ন, তাই এদিকে এলো। নয়নকে দেখে ইমরান চোখ দিয়ে ভেতরে আসার জন্য আহ্বান জানালো। মোনা ইমরানকে দেখে প্রথমে মুখ ঘুরিয়ে নিল। ইমরান লক্ষ্য করেও উপেক্ষা করলো। নয়ন কথা বলছে স্টাফদের সাথে। পরে মোনার মনে হলো বাবা তো এই শিক্ষা দেয়নি। ইমরানের সামনে গিয়ে সালাম দিল। ইমরান সালামের উত্তর নিল। ম্যানেজারের সাথে কথা বলতে বলতে মোনার মাথায় হাত রেখে বাচ্চাদের মতো চুল এলোমেলো করে দিয়ে বলল, কেমন আছো শেখ মোনালিসা? ভালো আছি ফ্র্যাঙ্কেস্টাইন। ভ্যাবা চাকা খেয়ে গেল ইমরান। এতদিন বলতো ইমরান সাহেব, আজ বলল ফ্রাঙ্কেস্টাইন। ভারী অদ্ভুত মেয়ে তো। ম্যানেজার তাকিয়ে আছে ওদের দিকে। ম্যানেজারকে মৃদু ধমক দিয়ে বলল, মোনার দিকে ফিরে বলল, আমার দিকে তাকান। 30 মিনিট সময় দিলাম, এর মাঝে প্রফিট এবং লসের পাক্কা হিসাব চাই। সামনে থেকে সরে গেল মোনা। ঘুরে ঘুরে দেখছে। একটা ড্রেস এনে ক্যাশে দিল। ওরা প্যাকেজিং করতে মোনা জানালো টাকা দিবে। নয়ন এবং ইমরান দুইজনই পেছনে দাঁড়িয়ে দেখছে। মোনা নয়নের দিকে তাকিয়ে বলল, মামা, আমি টাকা ছাড়া নিব না। নয়ন মেয়েটিকে বিল করতে বলল। বিল হলো 2650। মোনা ব্যাগ থেকে 2600 টাকা বের করলো। বাকি 50 ডিসকাউন্ট করতে চাইলে ব্যাগ খুঁজে 5 এবং 10 টাকার নোট বের করে 50 টাকা দিল। পুরো বিল মিটিয়ে খুশি মনে নয়ন এবং ইমরানের দিকে ফিরে জানালো, এটা ফুপির জন্য নিয়েছি, এটা ফুপির জন্য কিনেছি, এখন শুধু বাবারটাকে বাকি। নয়ন প্রশ্ন করলো, আপনার তো টাকা শেষ আম্মা। না না না, বাবারটা আছে, তুমি একটু সাহায্য করো না পছন্দ করতে। নয়ন হেসে বলল, ঠিক আছে, করব। এর মাঝে ইমরান ম্যানেজারকে কিছু কড়া ডোজ দিচ্ছে বলে ধারণা নয়নের। লেডি স্টাফকে বকার জন্য। ম্যানেজার হিসেবের খুব বড় একটা গোলমাল করেছে, ব্যাপারটা স্পষ্ট। নয়নের পাশ থেকে কখন গেল টেরই পেল না। নয়ন এগিয়ে গিয়ে বলল, আমি দেখছি এগুলো। তুই কি একটু মোনাকে নিয়ে ইনফিনিটিতে যেতে পারবি? সকাল থেকে আজ মেজাজ ভীষণ খারাপ। ঈশানের চোখের পানি, পরিচিত গলার আওয়াজ, অপরিচিত নাম্বার থেকে সব মিলিয়ে শান্ত মেজাজের ইমরানও আজ ক্রোধে আক্রান্ত। মোনার কাছে এসে বলল, চলো। নয়নের চোখের পলক ঝাপটে ইঙ্গিত দিতেই মোনা পিছু নিল ইমরানের। হাতের ব্যাগগুলো শোরুমে রেখে রওনা হলো ইমরানের পিছু পিছু। হঠাৎ মোনা লক্ষ্য করলো ওর নাকে স্মুথ একটা সুগন্ধ ভেসে আসছে। বুঝতে অসুবিধা হলো না। ভালোভাবে ইমরানের দিকে তাকিয়ে দেখলো মেরুন রঙা শার্টে বেশ মানিয়েছে, তবে কালো মানুষের একটু লাইট পরা উচিত ছিল। তবুও মোনা আজ বেহায়া দৃষ্টিতে দেখতে থাকলো। মাথায় চয়নের সাথে বলা কথাগুলো ঘুরছে। আঙ্কেল ডাকতে চেয়েও পারল না। মনে হচ্ছিল খুব কষ্ট হবে আঙ্কেল ডাকতে। ফোনে কাজ করছে ইমরান, মেল চেক করছে। অনাকাঙ্ক্ষিত মেসেজ পেয়ে ফোন পকেটে পুরে নিল। ঘাড় ঘুরিয়ে মোনাকে দেখলো। আকাশরঙা হাঁটু সমান ফতুয়া, মম জিন্স, গলায় ওড়না, কাঁধে ব্যাকপ্যাক এবং চুলে উঁচু করে রাবার ব্যান্ড বাঁধা। ঝুটি করা চুলের দুপাশে ছোট বাচ্চাদের মতো দুটো কার্টুনের ক্লিপও লাগিয়েছে। এলিভেটরের সামনে এসে দুইজনে ভেতরে প্রবেশ করলো। এলিভেটরে যে দুইজন ছিল ওনারা দ্বিতীয় তলায় নেমে গিয়েছেন। এখন ইমরান এবং মোনালিসা রোবটের মতো দু প্রান্তে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। শব্দ না থাকাটাই স্বাভাবিক। আজ মোনা বিচলিত। নিজ থেকে ইমরানের সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বললেই ঝামেলা হয়, ভুল করে, নতুবা ভুল বলে ওনার মন মেজাজ খারাপ করে।
সবচেয়ে বড় ব্যাপার আঙ্কেল ডাকটা মুখ দিয়ে আসছে না। বেশ কয়েকবার চেষ্টা করেও মনে হলো এই ডাকটা তার জন্য নয়। এইদিকে এই লোক ফোনে মনোযোগ দিয়ে এমনভাবে কাজ করছে যেন সে ব্যতীত এলিভেটর শূন্য। ইমরান ফোন পকেটে ঢুকিয়ে মোনার দিকে চাইল। অকস্মাৎ ঝাঁকি দিয়ে ভেতরের বাতি নিভে গেল। থেমে গেল এলিভেটর। ভয় পেয়ে গেল মোনা। তবুও মনে সাহস এলো জেনারেটর চালু হবে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর ইমরান অবাক হলো। পকেট থেকে ফোন বের করে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই আলোতে এমার্জেন্সি বাটন চাপলো। আরও 5 মিনিট। মোনা পুরোপুরি ঘাবড়ে গিয়ে ইমরানের হাত চেপে ধরল। কাপা গলায় বলল, ইমরান সাহেব চলুন না। ইমরান বেশ বিরক্ত হলো শপিং মলের ম্যানেজমেন্টের ওপর। অস্থির লাগছে গরমে। নিজেকে স্বাভাবিক করে বলল, হয়ে যাবে, চিন্তার কিছু নেই। টেকনিক্যাল ডিভাইস মাঝে মাঝে এমন হয়। ইমরানের ফোনের দিকে তাকিয়ে দেখে 20 মিনিট। এবার নিজেও শঙ্কিত। পুনরায় এমার্জেন্সি বাটনে ক্লিক করতেই আলো জ্বলে উঠল। ইমরান নিজের হাতের দিকে তাকাতেই মোনা ইমরানের হাত ছেড়ে দিল লজ্জা পেয়ে। এলিভেটর চালু হলেও চমকে যাওয়ার মতো ভয়াবহ ঘটনা কেবল শুরু হলো। 4 তলায় এসেও খুলছে না। পুনরায় নিচে চলে গেল, আবার ওপরে উঠছে। ভয় পেয়ে মোনা বলল, কি হলো ইমরান সাহেব? বুঝতে পারছি না। এভাবে 3 বার 4 বার 5 বার ওঠানামা করা শুরু করলো। মোনা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কেঁদে দিয়েছে মেয়েটি। ইমরান এমার্জেন্সি বাটনে ক্লিক করছে ক্রমাগত। অকস্মাৎ মুখ দিয়ে বের করলো, ইন্না লিল্লাহ। ইমরানের গায়ে ঢলে পড়ল মোনা। ইমরান গালে মুখে আলতো থাপ্পড় দিতে দিতে বলল, মোনালিসা, মোনালিসা তাকাও, কিচ্ছু হয়নি। এক হাতে মোনাকে আগলে ধরল ইমরান। মোনা ফিসফিস করে বলল, আমরা মরে যাব? এমন করছেন কেন? লিফটটা। ইমরান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘেমে নিয়ে একাকার। ভয় হানা দিয়েছে অন্তরে। মৃত্যু ভয় কতটা মারাত্মক বুঝতে পেরেছে আজ। মোনার শরীর নিস্তেজ হয়ে যায় যায় অবস্থা। নিঃশ্বাস আটকে আসছে ইমরানের। ইনহেলার পকেট থেকে বের করে 2টো টান নিল। মনে মনে বলল, আমার ছেলেটাকে দেখে রেখো আল্লাহ। চোখ বন্ধ করে ফেলল। ইমরান অনুভব করছে এলিভেটরের গতি পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে। খুব স্পিডে ওপর নিচ করছে। বসুন্ধরার লিফটের বাইরে সবই দেখা যায়। বাইরে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল মানুষের ভিড়। ভেতরটা কাঁপছে। যা বোঝার তা বুঝে গিয়েছে। লিফটের গতি বলে দিচ্ছে এইখান থেকে বের হওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। খুব জোরে ঝাঁকি দিয়ে থেমে গেল। মনে হলো যেন দুজন আছাড় খেয়েছে। ইমরান হাতে ব্যথা পেয়েছে। কোনোই বরাবর কেটে গিয়েছে হাতলের সাথে লেগে। চোখ বন্ধ দুজনের। থেমে যাওয়ার পর চোখ খুলল ইমরান। মোনাকে আগলে ধরে রেখেছে। মোনার কোথাও আঘাত লেগেছে কিনা বুঝতে পারছে না। যদিও মোনা নিস্তেজ, কোথায় থেমেছে জানে না। অটোমেটিক দরজা খুলে গেল। সামনে অনেক মানুষ। ইমরান চোখ খুলে নিজেকে আশ্বস্ত করলো যে বেঁচে আছে। নয়ন ছুটে এলো। ইমরান নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে মোনাকে কোলে তুলে নয়নকে বলল, পানি আন, সাংঘাতিক ভয় পেয়েছে। শপিং মল অথরিটি চলে এসেছে। বারবার ভুল স্বীকার করে মাফ চাইছে। ইমরান নিশ্চুপ। নয়ন পানির ঝাপটা দিচ্ছে। আশেপাশের লোকজন অথরিটিকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। কিছুটা হুঁশ এলো মোনার। শরীর পুরোপুরি ভার ছেড়ে দিয়েছে। নয়নকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। নয়ন বোঝাচ্ছে। ইমরান শরীর ঝেড়ে মাঝে থেকে উঠে দাঁড়ায়। কোনোই থেকে রক্ত ঝরছে। শপিংয়ের ওয়াশরুমে চলে যায়। পিছু ছুটছে কর্তৃপক্ষের কয়েকজন। মেডিকেল টিম হাজির হয়েছে। এমন দুর্ঘটনা যেন কারোর জীবনে না আসে সেই প্রার্থনা করছে সৃষ্টিকর্তার নিকট। ওয়াশরুমে এসে ক্রমাগত মুখে পানির ঝাপটা দিচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুক কমছে। এমন সিচুয়েশনে কখনো পড়তে হয়নি। মনে হচ্ছিল পুরো জীবন চোখের সামনে ভেসে উঠেছে। হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বাসায় বোনকে ফোন দিয়ে 2 মিনিট ছেলের সাথে কথা বলে নিজেকে শান্ত করলো। মস্তিষ্কে একমাত্র ভাবনা জেগেছে, আমার ছেলেটা কি হতো? কতটা ভীত সন্ত্রস্ত হলে গা কাঁপিয়ে জ্বর আসে তা ভেবে পরিমাপ করা যাবে না। টেকনিক্যাল ডিভাইসের ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। নয়ন এবং ইমরান এলিভেটরের ব্যাপারটা খতিয়ে দেখে জানতে পারল এইরূপ কোনো সমস্যা আগে কখনো হয়নি।
এলিভেটর ত্রুটিযুক্ত বা সমস্যাও খুঁজে পায়নি টেকনিশিয়ান। পুরো ব্যাপারটায় দুর্ঘটনা, যার মাঝে কারো কোনো হাত নেই। আরও বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারত। মোনার সেই জ্বর সেরেছে বেশ কিছুদিন পর। মিনহাজ মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তাগ্রস্ত ছিল। আজ মেয়েটা খুশি মনে কলেজের কোচিংয়ে গিয়েছে, যাওয়াতে কিছুটা প্রশান্তি পেল। কলেজে এসে ক্লাসে বসে ভাবছে, মানুষ লিফটে উঠলে হয় রোম্যান্স, আর আমি লিফটে উঠলে হলো টেকনিক্যাল ডিভাইস। একটা ব্যাপারে মোনার অনুভূতি যথেষ্ট শক্তপোক্ত, আর কোনো দ্বিধা নেই। যা হওয়ার হবে, তবে পেছুবার পাত্রী সে নয়। কিছুক্ষণ আগেও চয়ন বলে বসলো, ইউ আর গন মোনা, কমপ্লিটলি গন। কন্ট্রোল ইউর সেলফ, নতুবা ঝড় তুলবি তুই। কিছুক্ষণ হলো কলেজ থেকে ফিরেছে মোনা আজ। মাথায় চয়নের বলা শেষ কথাটি ঘুরছে। পুরো রাস্তা রিকশায় ভাবতে ভাবতে বাসায় এসেছে। এত দুর্বল চিত্তের মেয়ে তো মোনা নয়। মনের মাঝে উকি দেওয়া সন্দেহকে অগ্রাহ্য করতে উঠেই আলমারির কাছে চলে যায়। কদিন আগে জন্মদিন পার হয়েছে। কথা ছিল সাদাব ভাইদের সবাইকে বাসায় দাওয়াত দিবে। কত প্ল্যান ছিল, দাদি দিল না। এরপর জ্বর, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়াতে সব বানচাল। জন্মদিনে বাবার দেওয়া উপহারের নীল জামদানি শাড়িটি নামিয়ে ফুপির কাছে গেল পরিয়ে দিতে। মায়া উপলক্ষ কি জানতে চাওয়াতে জবাব দিল, তোমার খেমটি বুড়ি মায়ের জন্য কি সাদাফ ভাইয়ের ট্রিট দিতে পেরেছি? কত সুন্দর আকর্ষণীয় সব গিফট দিয়েছে আমাকে। মায়া হেসে শাড়ি পরাতে পরাতে বলে, তাহলে আজ টিউলিপের দিকে যাওয়া হচ্ছে, তাই তো? মোনা ওপর নিচ মাথা নাড়ে। ফুপির গলা জড়িয়ে বলল, ও ফুপি, যাবে তুমি? যেতে তো মন চাইছে, কিন্তু পারবো না। মায়া ব্যাগ থেকে 1000 সহ কিছু খুচরা টাকার নোট বের করে বলল, ও হ্যাঁ, তাই তো। আচ্ছা যাও, আমাকে কিছু টাকা দাও, একটা কেক নিয়ে যাই। মোনার একটি নোকিয়া 1120 ফোন আছে, এছাড়া ল্যাপটপ আছে। পড়াশোনার যাবতীয় কাজ ল্যাপটপে করে। বাসা থেকে বাইরে এই বিশেষ মডেলের ফোন নেওয়ার অনুমতি আছে। বাবা বলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো হলে একটি নতুন ফোন কিনে দেবে। অবশ্য মোনার ফোনের প্রতি আকর্ষণ খুব একটা বেশি নেই। বাসায় বাবা আসলে তার ফোনে মোনার কাছে থাকে। মায়ার ফোনটাও মোনার কবজায় পাওয়া যায় বেশিরভাগ সময়। মিনহাজ মেয়েকে স্বাধীনতা দিয়েছে, তবে সেই স্বাধীনতায় হস্তান্তর করার অধিকার নিজ হাতে রেখে দিয়েছে। উঠতি বয়সটাকে সাবধানী চোখে পর্যবেক্ষণ করার জন্য দক্ষ হাতে পরিচালনা করছে মেয়ের স্বভাব। বাবার অফিস 13 তলায়। 13 তলায় সিঁড়ি বেয়ে ওঠা মারাত্মক কষ্টসাধ্য। এলিভেটর দেখলেই চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ানক তেতো চিত্র। হাতে কেক, অন্য হাতে খাবার নিয়ে উঠতে চাইল সিঁড়ি বেয়ে। কেয়ারটেকার আঙ্কেল এগিয়ে এসে বলল, ম্যাডাম লিফট দেওয়া যান। মোনা ভয় পায়, তাই এই লোককে কিছুতেই জানতে দেওয়া যাবে না। তাই মাথা নাড়িয়ে বলল, আপনি বরং এই জিনিসগুলো অফিসে দিয়ে আসুন। আমি এখন সিঁড়ি ব্যায়াম করব। সিঁড়ি ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কেয়ারটেকার অবাক হলেও চুপ রইল। মালিকের মেয়ে বলে কথা, এদের মতিগতি ঠিক নেই। মোনার কথা অনুযায়ী চলে গেল লিফটের সামনে। একটু একটু করে 10 তলায় এসে হাঁপিয়ে উঠল মোনা। পায়ের ব্যথায় পা নাড়াতে পারছে না। সবে তো জ্বর সারল 2 দিন। সিঁড়িতেই বসে পড়ল। একটু পানি খাওয়া প্রয়োজন। এই ফ্লোরেও টিউলিপের হেড অফিস আছে মোনা জানে। নতুন হয়েছে, তাই শাড়ির কুচি ধরে পা খুঁড়িয়ে ভেতরে ঢুকে উকি ঝুঁকি দিচ্ছে। একজনকে যেতে দেখে ডাক দিল। দেখে মনে হলো এই ফ্লোরের হেলথ ইনচার্জ। মহিলাটি কাছে আসতেই জানালো, আন্টি, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে? মহিলা বেশ বিরক্তি নিয়ে বলল, কে তুমি? এখানে কিভাবে এলে? বলছি সব, গলা শুকিয়ে গিয়েছে। মহিলার দয়া হলো। 1 গ্লাস পানি দিতেই মোনা ঢকঢক করে গলদকরণ করে নিল। ধন্যবাদ দিয়ে বলল, আমি হেড অফিস যাব, সিঁড়ি দিয়ে উঠলাম তাই ক্লান্ত। কথা শুনে কোনো ভাবগতি দেখালো না সেই মহিলাটি। নিজের পথে চলে গেল। এর মাঝে মোনা একটু ঘুরে দেখছে অফিসের ইন্টেরিয়র ডিজাইনগুলো। বেশ সুন্দর। সামনে টেবিল থেকে শিশের আওয়াজ কানে এলো। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল এই ফ্লোরের কোনো অফিসার হবে হয়তো, কিন্তু চরম অসভ্য। এদের মাঝে একজন বলল, ম্যাডাম, এটা তো এফডিসি নয়, ভুল করে এসেছেন। মোনা পেছন ফিরে দেখে চুলবিহীন মাথায় এক পুরুষ এমন বিশ্রী মন্তব্য করল।
তার সাথে তাল মিলিয়ে পাশের জন বলল, আপনার শাড়ি কালারটা সুন্দর। আশপাশটা তাকিয়ে মোনা কিছু একটা ভেবে জবাব দিল, আমার হাতের চড়টা আরো সুন্দর, সেই সাথে মিষ্টিও। খাবেন নাকি? অফিসের বাকি ডেস্কের অনেকেই শুনে মিটিমিটি করে হাসছে। দুজনে অপমান বোধ করে তেড়ে এগিয়ে এসে বলল, কোন সাহসে অফিসে ঢুকেছেন? কে দিয়েছে এই অধিকার? কিঞ্চিত মেজাজ খারাপ হলেও পরোয়া না করে মোনার সামনে গিয়ে স্ট্রাকচার দেখতে দেখতে ভাবছে, এটা বেশি ডিজাইনেবল, চকচক করছে, হয়তো নতুন ইউনিট। মোনালিসা, তুমি এখানে? সেই পরিচিত, আকর্ষণীয়, আবেশিত এবং হৃদয়ে দোলা জাগানো স্বর, এক পশলা দারুণ বৃষ্টির সুমিষ্ট পরশ। ইমরানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভুলে এই ফ্লোরে এসে পড়েছি। না আসলে তো জানতামই না কিছু লাফাঙ্গার আদব কায়দাহীনদের আপনারা চাকরি দিয়ে রেখেছেন। মোনা ইমরানের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। অফিসের প্রত্যেক সদস্য দাঁড়িয়ে আছে বসকে দেখে। ভেতরে মিটিংয়ে ব্যস্ত ছিল ইমরান। বাইরে গ্লাস ভেদ করে মোনার অবয়ব দেখে মিটিং ছেড়ে উঠে আসে। কথা হলো মাত্র উচ্চারণ করা প্রতিটি বাক্যের অর্থ কী, কে লাফাঙ্গা, কাদের চাকরি দিয়েছে। এতটুকু নিশ্চিত মেয়েটা কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছে, নতুবা এত কঠিন কথা বলতো না। আরও 3 তলা উঠে মোনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধপ করে চৈতির কিউবিকলের সামনে বসলো। মোনাকে দেখে সবাই মুচকি হাসি দিল। কিছুক্ষণ আগে রহমত ভাই সেই সংবাদ দিয়েছে, মোনা মেয়েটি এমন যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। নিজেদের মাঝে আড্ডায় মেতে উঠতেই রিমি বলে উঠল, মোনা, তুমি তো থাকবে কিছুক্ষণ, তাই না? জি আপু। তাহলে হাতের কাজটা শেষ করে ক্যান্টিনে যাব। নয়ন স্যারের কাছ থেকে একটু সময় নিও, ইমরান স্যার সময় দিবে না। অফিসিয়াল ডেকোরাম বলে একটা কথা আছে। মোনা উঠে বাবার কেবিনে চলে গেল। তার পাশের কেবিনের নেম প্লেটে লেখা ইমরান শরীফ খান। আজ কেন এমন মনে হচ্ছে, এই মানুষটা সম্পর্কিত যাই ঘটছে, যাই দেখছে, সব কিছুতেই অন্যরকম অনুভূতি। লাঞ্চ আওয়ারে সাদাব সবাইকে ডেকে নিয়ে এলো অফিসের প্রোগ্রাম কর্নারে। মিনহাজ আজ মেয়েকে অফিসে দেখে বেশ খুশি। একা বাসায় মেয়েটা হয়তো ভালো বোধ করছে না। মোনাকে মাঝে রেখে হাতে ছুরিটা ধরিয়ে দিল। মিনহাজ এবং নয়ন একপাশে দাঁড়িয়ে আছে। ইমরানকে আসতে বলাতে সে নাকচ করেছে মিটিংয়ের বাহানায়। তবে মোনা সঠিক জানে নাকচ করার কারণ। ভেতরে যে কাণ্ড ঘটিয়েছে তা যদি বাবা মামার টের পায়, নির্ঘাত মাইনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেক কাটা শেষ হলে ইমরান এসে একপাশে দাঁড়ায়। মোনা বাবা এবং মামাকে কেক খাইয়ে কেক হাতে ইমরানের দিকে এগিয়ে গেল। অজানা কারণে ইমরান পিছিয়ে গেল। মোনা পুনরায় এগিয়ে আসলো। মুখের সামনে কেক ধরলে ইমরান একটা গিফট বক্স এগিয়ে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। এখন কেক নিন। সরি, আমি সুগার অ্যাভয়েড করি। মোনার মাথায় দুষ্টুমি খেলে গেল। নয়নের চোখ মিলল মোনাতে। নয়ন ইশারা দিয়ে বলল, ওর। মোনা ঠুস করে রেড ভেলভেট কেকটা ইমরানের বাম গালে লাগিয়ে দিল। বাজখাই গলায় ধমক এলো মিনহাজের। কেঁপে উঠল মোনা সহ অফিসের প্রতিটি সদস্য। নয়ন মোনার পাশে এসে দাঁড়ায়। নিজেই চমকে গেল মেয়েকে এভাবে ধমক দেওয়াতে। মেয়ের দিকে আঙুল তুলে বলল, এভাবে ধমকে বলাতে ইগোতে লাগলো মেয়েটার। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে বিষাদ অশ্রু। ইমরানের নজর পড়ল শ্যামাঙ্গিনীর ফুলো আদুরে গালে অশ্রুর দাগ। মিনহাজের দিকে তাকিয়ে বলল, এইভাবে মেয়েকে ধমকানো খুবই বাজে কাজ মিস্টার মিনহাজ। আমি যখন রিয়েক্ট করছি না, আপনি কেন এমন বিহেভ করবেন? টেবিলের ওপর থেকে একটা টিস্যু নিয়ে মোনার হাতে ধরিয়ে দিয়ে বলল, মুছে দাও তো সুইট ব্যাট। বাবার দিকে তাকানোর সাহস নেই, কিন্তু মামার দিকে তাকাতেই নয়ন সম্মতি দিল। মসৃণ মোলায়েম স্পর্শ ইমরানের পছন্দ হয়নি। এই স্পর্শ সর্বনাশের। মোনার মলিন চোখের অশ্রু সকলের সামনে মুছে দিয়ে বলল, কাঁদবে না, তোমার সুন্দর চোখে জল বড্ড বেমানান প্রিয় মোনালিসা। মোনার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। এদিকে মোনা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। এতটা আশা করেনি। নিজেকে সামলে ব্যক্তিগত অফিস রুমে চলে এলো ইমরান। তামান্না চৈতি এসে আগলে ধরল মোনাকে। মিনহাজ রাগ করে নিজের কেবিনে চলে গেল। এদিকে নয়ন এসে হেসে বলে, বোকামে কাঁদছিস কেন? বাবারা এমন বকা দেয়, আমরা মজা পেয়েছি। মোনা গাল ফুলিয়ে বলে, আমাকে বকা খাইয়ে মজা পেয়েছো? তুমি ইশারা দিলে কেন?
আমি না হয় দুষ্টু, তুমি না করতে পারলে না মামা? তোর মামা না না করা কি আর আমার স্বভাবের সাথে যায়? আমি নিজেই তো ওরে কেক লাগাতাম। তোর বাপ যেটাকে ধমকটা দিছে, সাহস হয় নাই। মোনা সহ বাকিরা হেসে দিল। অফিসের বাকিরা জানে মোনা নয়নের বড্ড ন্যাওটা। ভাগ্নিকে পেলে নয়ন মেতে ওঠে। ভাগ্নির দুষ্টুমি সায় দেওয়াটা মানুষটা আগলে রাখে সবসময় মেয়েটাকে। ইউনিমার্টে এসেছে বাবার হাত ধরে, সাথে আছে সেই ভদ্রলোক। বাসার মানুষজনদের অবস্থা নাজেহাল তরুণীর চকলেট প্রেমের জন্য। ছোটবেলায় বাসায় কেউ আসলে বলেই বসতো, চকলেট এনে তো না আনতে বেল হও, না আনলে বেল হও। দানু না এবারটায় ছোট্ট বাচ্চাতে পতা মেহমান। লজ্জায় পড়ে যেত পরিবারের সবাই। আজও এমন একটা কাজ হয়েছে। বাসায় একটা গুরুত্বপূর্ণ কাজে ইমরান এসেছিল। মোনা মুখ ভেঙচি দিয়ে শুনিয়ে শুনিয়ে বলেছে, এই বাসায় যে একটা সুইট মেয়ে আছে, এটা কি কারো নজরে পড়ে না? একটা ড্রেয়ারি মিল্ক তো হাতে করে নিয়ে আসা যেত। কর্টেসিও বোঝে না। অথচ এই মেয়ে তখনও চকলেট খেতে ব্যস্ত। সবে মাত্র খেয়ে উঠেছে, হাত পা ছড়িয়ে কার্টুন দেখছে আর চকলেট নামক মিষ্টান্ন ভোজনে নিজেকে মগ্ন করে রেখেছে। কতটা চকলেট খোর স্বভাবের হলে হাতে চকলেট নিয়ে পুনরায় চকলেট চায়। ইমরান লজ্জা পেয়ে গম্ভীর গলায় বলল, সরি, একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি তোমার বাবার কাছে। চাইলে তুমি 1 ঘন্টা পরে আমার সাথে যেতে পারো সবে। খুশিতে ডগমগ করে উঠল মোনা। দুপাশে মাথা নেড়ে চোখ ঝাপটে বলল, থ্যাংক ইউ অ্যাংরি জেন্টলম্যান। বড়ই অদ্ভুত এই মেয়ে। আবার নতুন সম্বোধন। মামুন সাহেব এবং মিনহাজ দুইজনই হাসছে মোনার ব্যবহারে। কয়েকটা দিনে সবাই বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছে প্রতিটি ব্যাপার। তবে ইমরান বেশ চিন্তিত। তার মন অজানা কারণে অসঙ্গত কিছুর ইঙ্গিত দিচ্ছে। মিনহাজের সাথে কাজ শেষ করে ইউনিমার্টের দিকে রওনা হয়েছে। বর্তমান পরিস্থিতি এই যে মেয়েটা পছন্দ অনুযায়ী চকলেট নিচ্ছে। ইমরান আলাদা হয়ে টুকটাক শপিং করছে ঈশান, তুষি ও সামান্তার জন্য। বেড়াতে এসেছে মামার বাড়ির সামান্তা, বংশের একমাত্র আদরের মেয়ে। সব আদর প্রাপ্তি তার। পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে দেখে মোনা শপিং করছে তার বাবার সাথে। তবে ফোনে মেসেজ এলো কী করে মোনার নাম্বার থেকে? জন্মদিনের দিন ইমরানের কেবিনে গিয়ে ঠান্ডা মাথায় কিছু কথা বলে এসেছে, যা মোটেও কাম্য নয়। ফোনের মেসেজ পড়ছে বিড়বিড় করে, সরে দাঁড়ান বলছি। ক্যাশে বসা মেয়েটি আমার ইমরান সাহেবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। স্তব্ধ হয়ে মেসেজটি একদমে পড়ে ঘাবড়ে গেল ইমরান। আগের জায়গায় ঢের দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? আমার ইমরান সাহেব? অস্বস্তিতে ভরে গেল ভেতরটা। বড্ড অপরাধী লাগছে নিজেকে। নামের সম্বোধনে যাচ্ছে তাই অবস্থা। ঘেমে উঠেছে শরীর। পাশে মিররে নিজেকে খুঁটিয়ে দেখতে লাগলো। অফ হোয়াইট শার্ট, পরনে কুচকুচে রঙা গ্যাভাডিন প্যান্ট, হাতে একটা খুব সাধারণ হাত ঘড়ি, দামটাও জানা নেই। আইরিন আপা উপহার হিসাবে দিয়েছে। নিজের বলতে শুধু চ্যানেল ডি ব্লু পারফিউমটি। পারফিউম ভাবতে মনে পড়ল সেই দিনের কথা। মোনা নীল শাড়ির আঁচল গুছিয়ে ইমরানের কামরায় এসে বলল, কেক কাটবো, আসুন আমার সঙ্গে। উপেক্ষা করে ইমরান কাটকাট উত্তর দিল, আমার কাজ আছে, তুমি যাও, ছবি তুলো, আমি পরে ছবি দেখে নেব। না গেলে কিন্তু আপনার অপছন্দের কিছু করে বসবো। ইমরান চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো মোনার গতিবিধি। মোনা পুনরায় বলল, আপনাকে একটা খুশির সংবাদ দিতে আসলাম। এহসান স্যার বিয়েটা করেননি। আমার কাছে চয়নের জন্য এহসান স্যারকে বেশ লেগেছে। ইমরান কথা না বাড়িয়ে অনিচ্ছুক মৃদু হেসে বলল, আচ্ছা, তাদের অভিনন্দন জানিয়ে দিও আমার পক্ষ থেকে। তা দিব। একটা কথা ছিল। কি কথা? আমারও এহসান স্যারের মতো একজনকে নিজের জন্য পছন্দ হয়েছে, তবে আমার জন্য সেরা কে জানেন? কে? আমার ইমরান সাহেব। তীক্ষ্ণ চক্ষুদয় স্থির তরুণীর পানে। এতদিনের সন্দেহ কোনোভাবেই যেন সত্যের দিকে না যায় মনে মনে প্রার্থনা ছিল। এভাবে তা বাস্তব হবে কে জানত। মাঝে মাঝে জীবনে অযাচিত কিছু ঘটে যায়। অল্প বয়সের আবেগ মেয়েটার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। ভয়ঙ্কর এই আবেগ আগ্নেয়গিরির মতো ফুলে ফেপে উঠবে। মনের আড়ালে থাকা ভয়টা তবে সত্য হলো। মোনা একেবারে কাছে চলে এসেছে ইমরানের। সন্নিকটে এসে জোরে শ্বাস টেনে বলল,
ইমরান সাহেব, দ্য স্মেল ইজ হিলিং মাই মাইন্ড। খুসখুস করে কেশে মোনাকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। গ্লাসের পানি পান করে বলল, ঠিক আছে যাও, তুমি কেক কাটো। আর আপনি? আসছি। কিছুক্ষণ আগে না যাওয়ার ভাবনা চিন্তা করলেও মত বদলে ফেলল মিনিটের মাঝে। যাবে না বললে যদি এই মেয়ে নতুন কাণ্ড ঘটিয়ে বসে। এই কটা দিন ইমরান সঠিক বুঝতে পেরেছে মোনা না শব্দটি পছন্দ করে না। না উচ্চারণ করলে সেই কাজ বাই হুক অর কুক হ্যাঁ করিয়েই ছাড়বে, যা ইমরানের ব্যক্তিগতভাবে অপছন্দনীয়। এর মাঝে ইমরানের নাম নিয়ে ঘটনা আরও পরিষ্কার করে দিয়েছে। স্মার্টলি হ্যান্ডেল করা হবে বুদ্ধিমানের কাজ, নতুবা দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যাবে। মোনা হেসে বের হতে হতে গেয়ে উঠল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল। মিষ্টি মধুর সুরেলা কণ্ঠ, যেন এই গান শুধু এই কণ্ঠের জন্য তৈরি। হতচকিত ইমরান মোনার দিকে চক্ষু নিবদ্ধ করল। উপস্থিত মানবী এতটুকু উপলব্ধি করতে পারেনি সামান্য একটি গানের দুটো চরণ কিভাবে দুইজনের মনে ভিন্ন রকম ঝড় তুলেছে। কারো মনে একাকার সন্দেহ, অন্য মনে নব্য সদ্য জেগে ওঠা অনুভূতি চরের উপাখ্যান, যাকে উপেক্ষা করার ক্ষমতা সন্দেহ সম্পন্ন ব্যক্তি ও নব্য প্রেম জাগা কিশোরী দুইজনের পক্ষে প্রবলভাবে অসম্ভব কিছু। স্তব্ধ ইমরানের হুঁশ ফেরার পূর্বেই রমণী কামরা ত্যাগ করেছে। কিন্তু এই গান কেন গাইল এ মেয়ে? আশেপাশে চেঁচামেচি পূর্বের ধ্যান ভেঙে বের করে এনেছে ইমরানকে। শোরগোলের আওয়াজ শুনে তাকিয়ে দেখে ক্যাশে বসা মেয়েটির সাথে গায়ে পড়ে তর্ক করছে মিনহাজ কন্যা। মিনহাজ কিছুতেই মেয়েকে থামাতে পারছে না। ইমরান এগিয়ে এসে প্রশ্ন করল, কোনো সমস্যা? মোনা চেতে বলল, অবশ্যই সমস্যা। কয়েকটা লিপস্টিক চেয়েছি বলে কিনা নেই, যাই বলি তাই নেই। রেখেছেটা কি? যখন বললাম কেন নেই, তখনই মুখে মুখে তর্ক শুরু। আসলে সব লিপস্টিকে আছে, ধ্যান তো অন্যদিকে। আমি খুঁজে খুঁজে বের করলাম। শপে কোনো হ্যান্ডসাম পুরুষ আসলে সেদিকে নজর দেয়। মিনহাজ ইমরান একে অপরকে দেখছে। মিনহাজ প্রশ্ন করল, এই মেয়ে কি আমার দিকে তাকিয়েছে আম্মা? বাবার কথা বুঝতে পেরে মোনা বেকুব বনে গেল। হায়, কি বোঝালো আর বাবা কি বুঝলো? বাবার দিকে তাকিয়ে বলে, জি বাবা, তোমাকে দেখছিল, সাথে আরো অনেকজনই। বাদ দাও, আমি এখানে শপিং করব না বলেই হনহন করে বের হয়ে গেল। ইমরান যা বোঝা স্পষ্ট বুঝেছে। অধর চেপে হাসি লুকালো। এই মেয়েরা তো তেজ। সেলস গার্ল মেয়েটার চাকরি নিয়ে টানাটানি। এদিকে ম্যানেজার হাত জোর করে ক্ষমা চাইছে ইমরান এবং মিনহাজের কাছে। ইমরান আশ্বস্ত করে বলল, প্যাক করে দিন সব, যা যা ম্যাডামের পছন্দ হয়েছে। আর একটু সাবধানে থাকবেন স্টাফদের ব্যাপারে। তবে ক্যাশে বসে আমি এটির সাথে খারাপ ব্যবহার করবেন না, ভুল মানুষই করে। ম্যানেজার খুশি হয়ে গুছিয়ে দিলেন সব প্রোডাক্ট। মিনহাজ বোকা বনে ইমরানকে বলল, মেয়েটা এমন করলো কেন রে? ইমরান আফসোস করে মনে মনে বলল, তোমার মেয়ের মতিগতিও নিজে বুঝে কিনা সন্দেহ, সবাইকে নাজেহাল করে ছাড়ে। যদি জানতে কেন এসব করছে, তাহলে এতক্ষণে দুবার শপিং মলে অজ্ঞান হতে। মিনহাজকে আশ্বস্ত করে বলল, হয়তো মেজাজ খারাপ কোনো কারণে, বাদ দাও। অসহায় ভঙ্গিতে মিনহাজ বলল, কি যে করবো মেয়েটাকে নিয়ে, মারতেও তো পারবো না। ঠিক হয়ে যাবে, রিয়াক্ট করো না, বয়সটাই এমন। রিয়াক্ট করছি না, তবে মোনা কেমন খিটখিটে হয়ে যাচ্ছে দিন দিন। শোবে দাও। সাপ্তাহিক ছুটির দিন। স্কুল, কলেজ, সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ। কেবল টিউলিপ ইন্টারন্যাশনাল খোলা আজ। টিউলিপ খোলা রাখার কারণ হলো তামান্নার আজ বিয়ে। সবাই অফিস থেকে একসাথে যাবে গাড়ি নিয়ে। তবে কাজ পাগল 3 বস আজ অফিসে এসেছে ভোরে। ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে। বাকিদের উপর প্রেশার নেই, সাজুগুজু করে সবাই আড্ডা দিচ্ছে। অফিস থেকে বিয়ে বাড়ি অনেকটাই দূরে। অফিসের নিচে অপেক্ষা করছে আরও কিছু কলিগদের জন্য। মোনা রিক্সা থেকে নামতেই রিমি চৈতি জাপটে ধরল। এমন সময় অফিসের এক্সিট দরজা দিয়ে 3 বসকে বের হতে দেখতে পেল সকলে। 3 জনকে আকর্ষণীয় লাগছে। রিমি হাতটা বুকের কাছে নিয়ে বলল, কি দরকার এভাবে মেয়েদের নজর কাড়ার?
রিমির কথা মোনার কানে বাজলো, বোঝার চেষ্টা করলো কথাটি কার উদ্দেশ্যে বলা। সাদাফের দিকে ফিরে বলল, রিমি আপু কি বললো ভাইয়া? সাদাফ তিরস্কার করে বলল, আর বলো না, দিবা স্বপ্ন দেখছে ইমরান খানকে নাকি মনে ধরেছে, সকাল সন্ধ্যা স্যারের নাম জপে। চৈতি বলল, এই জন্যই তো স্যার ওর কর্মকাণ্ডে বিরক্ত। আরে বাবা, সিক্স সেন্স বলেও তো একটা ব্যাপার আছে নাকি? কেউ কাউকে পছন্দ করলে মানব মন সহজেই ধরে ফেলে। মোনার বিমর্ষ মনের ভয়ের ছাপ। রিমির সাজ দেখে এতক্ষণ ভালো লাগলেও এখন বড্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে চুলগুলো টেনে এলোমেলো করে দিতে, সাজ নষ্ট করে দিতে, ল্যাং মেরে মাটিতে ফেলে দিতে। আফসোস, কিছুই করতে পারছে না। ইমরানের দিকে তাকাতেই দেখলো মিনহাজ এবং নয়নের সাথে কথা বলতে ব্যস্ত। সাজগোজ পরিপাটি, অফ সাদা ব্লেজার স্যুট, কালো শার্ট, বেশ রুচিসম্মত আজকের সাজ। ঠোঁট বাঁকিয়ে মোনা ভাবনা থেকে বেরিয়ে এলো, পরে দেখে নেবে। আজকের দিনটা পণ্ড হোক চায় না সে। এরই মাঝে সবার গাড়ি চলে এসেছে। মোনাকে দেখে নয়ন এগিয়ে এলো, ভাগ্নিকে আগলে ধরে সামনে নিয়ে এলো। মিনাজ হালকা হাসলো, বাবার কাছে ছুটে এলো। বাবা মাথায় হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটা বেশ বড় হয়েছে। এটা তো তোমার মায়ের শাড়ি, তাই না? উপর নিচ মাথা নাড়ল মোনা। নয়ন ভাগ্নির গাল টেনে বলল, একটা প্রিন্সেস লাগবে আমার মাটাকে। মোনা হেসে প্রত্যুত্তর করে, লাগছে না জমিদারের বউ? মিনহাজ হো হো করে হেসে উঠল। মেরির ফ্যান্টাসি কবে যাবে? এই শতকে জমিদার কোথায় পাবে? ইমরানের দিকে তাকিয়ে মোনা উচ্চস্বরে সালাম দিল। এতক্ষণ মানুষটা রোদ চশমায় অক্ষি যুগল ডেকে ফোনের দিকেই তাকিয়েছিল, ইচ্ছাকৃত উপেক্ষা করছিল পরিবেশটা। মোনার টাকা এত মানুষের সামনে উপেক্ষা করতে পারেনি। ফোন থেকে মাথা তুলে ঈষৎ হাসলো, প্রশ্ন করল, কেমন আছো হামিংবার্ড? আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ এত কথা বলছি বাবা, মামার সাথে আপনি শোনেননি? অনিচ্ছাসূচক হাসি দিয়ে বলল, সরি, ফোনে একটা গুরুত্বপূর্ণ মেইল পড়ছিলাম, খেয়াল করিনি। মোনা পুনরায় বলল, আমাকে জমিদারের বউ লাগছে না? পূর্বের বাক্যটিও শুনেছি ইমরান, আলোচনা এড়াতে বলেছিল শোনেনি। লাভের লাভ তো হলো না। এই মেয়ে পুনর্বাক্য উচ্চারিত করল। ইমরান রোদ চশমার আড়ালে পূর্ণ মনোযোগে তাকিয়ে দেখল সবুজ আর ম্যাজেন্টা কম্বিনেশনে জামদানি পরেছে, চুলে বেলির গাজরা, হাতে চুড়ির গোছা, গলায় সীতা, কানের সাথে লাগানো কুন্দনের ইয়ার স্ট্যান্ড। ইমরানের জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত প্রেমে পড়ে যেত। অফিসের অনেকেই আর চোখে মোনাকে দেখছে। ইমরানের ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। বড্ড পরিণত লাগছে এই মেয়েকে, চোখ ফেরাতে পারছে না। অবাধ্য চোখ দুটো বারবার ফিরে ফিরে চায় রমণীর পানে। মোনা ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, বললেন না তো? হ্যাঁ, ভালো লাগছে, তবে কার বউ লাগছে জানি না। মোনা মুখ ভেঙচি দিয়ে নয়নকে বলে, ওনাকে কোথায় পেয়েছো তোমরা? রোবট একটা। আমার প্রাণহীন অনুভূতিগুলো কেন? আমার প্রাণহীন অনুভূতি কেন? মিনহাজ খুশখুশে কেসে উঠল। মেয়েকে সাবধানে ইশারায় বলল, সামনে আগাও। সাদাবদের সাথে যাবে নাকি আমাদের সাথে? মোনাকে পেছন থেকে সকলে ডাকছে। এদিকে রিমি, তিহান, সাদাফ এবং চৈতি এগিয়ে এলো। সাদাফ আগ বাড়িয়ে বলল, আমাদের সাথে গেলে। কথা শেষ হওয়ার আগে ইমরান বলে উঠল, মোনালিসা, গাড়িতে বসো। নয়নের মস্তিষ্ক ফাংশন করছে অন্যভাবে। কিছু একটা বুঝে সাদাফকে বলল, সাদাফ, আমাদের গাড়িতে তো আমরা 3 জন। তোমাদেরটাতে উঠলে চাপাচাপি হয়ে যাবে। আমাদের সাথে থাক। বমি করার প্রবণতা আছে মোনার। বসের কথার উপর কথা বলেনি আর। এরা খুব করে চেয়েছিল একই গাড়িতে উঠবে। তিহান আজ গিটার এনেছে। মোনার মন চাইল ওদের সাথে যেতে। কত মজা করবে গাড়িতে সবাই, অথচ মানুষটা দিলই না, আগ বাড়িয়ে বাধা দিল। নয়ন মিনাজ গাড়িতে উঠে বসেছে। মোনা বাইরে দাঁড়িয়ে সাদাফকে ইশারা দিচ্ছে। ইমরান মোনার পেছনে দাঁড়াতেই সাদাফ ঢোক গিলে নিজেদের গাড়িতে উঠে গেল। এদিকে মোনা সাদাফের কাণ্ডে পেছন ফিরে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসবে, এর আগে ইমরান বলে উঠল, বেকি তোমার এত সাজের কি আছে? স্তব্ধ মোনা, বারবার অক্ষি পলক ঝাপটে যাচ্ছে। খারাপ লাগার সব গলায় দলা পাকিয়ে এলো।
নয়ন ডাকছে। বের হয়ে ভাগ্নিকে টেনে ভেতরে ঢোকালো। রবিনের সাথে ইমরান বসলো। মোনা স্থির হয়ে সামনে দৃষ্টি দিল। মুহূর্তেই জমে গেল। ভর করলো একগুচ্ছ খারাপ লাগা। জোরে শ্বাস টেনে চোখ বুঝলো, গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা জল। গাড়ির ওপরের মিররে চোখ যেতেই ভেসে উঠল বিষণ্ণ মোনা। অশ্রুসিক্ত আঁখি। নয়ন এবং মিনহাজ গল্পে মগ্ন। মোনাকে কাঁদতে দেখে আচানক পেছন ফিরল ইমরান। মেয়েটা তখনও অশ্রুজল মুছছে, মুখটা আড়াল করে। ইমরান ঘাড় ঘুরিয়ে বাইরে চোখ দিল। ইউনিমার্টের ঘটনা কিছুতে ভুলতেই পারছে না। জন্মদিনের কেক কাটতে অফিসে এসে যা বলল, বারবার সেই কথাটি মস্তিষ্কে হানা দিচ্ছে। সেদিন লেডি স্টাফের সাথে দুর্ব্যবহারের কারণ ছিল মেয়েটি ইমরানকে দেখছিল। রাস্তায় পথ চলতে অনেক ঘটনায় মুখোমুখি হতে হয়, তবে এমন ঘটনা বিরল যা মোনা ঘটালো। ইমরানের যখন ব্যাপারটা বোধগম্য হলো, তখন থেকেই নিজেকে বড্ড অপরাধী মনে হওয়া শুরু হলো। এই মেয়ে নিজেকে শেষ করার উদ্দেশ্যে আগুন নিয়ে খেলতে নেমেছে। আবেগের বয়সটাতে এভাবে পিছলে পড়লে এই মেয়ের ভবিষ্যৎ শেষ। এ যেন কল্পনাতীত। মিনহাজ ভাইকে কী করে মুখ দেখাবে? মনের মাঝে যেসব কুভাবনা আসছে, সব কিছু যদি মিথ্যে হতো। তামান্নাদের গ্রাম সাজানো গুছানো ছবির মতন। রাস্তার দুধারে খেজুর গাছ, তাল গাছের সারি, পাশে জমি রাইল, ধান ক্ষেত সব সবুজে আবৃত, মাঝে মাটির সরু রাস্তা। মন মাতানো সেই সৌন্দর্য। বাবার গলা ধরে বায়না করল মিনহাজ কন্যা, বাবা একটু নামি, এত সুন্দর গ্রাম, মন চেয়েছে মাটিতে হাঁটতে। জন্মের পর থেকে শহরে ইট পাথরে মানুষ, তাই সায় দিতেই মিনহাজ মাথা ঝাঁকালো। তবে মিনহাজ কি আর অনুমতি দেওয়ার সুযোগ পায়? এর পূর্বেই মোনার গুণধর মামা লাফিয়ে নামে গাড়ি থেকে। ভাগ্নিকে নামিয়ে গাড়ি সাইড করতে বলে রবিনকে। এক্ষেত্রে মিনহাজ এবং ইমরান নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। রবিন গাড়ি সাইড করতেই সবাই নেমে দাঁড়িয়ে পড়ল তালগাছের নিচে। পেছনে সাদাবদের গাড়িও রাস্তা থেকে নেমে মাঠের একপাশে দাঁড় করালো। সরু রাস্তায় দুটো গাড়ি দাঁড় করানোর জায়গা নেই। মোনা পায়ের জুতো খুলে মাটিতে পা রাখলো। ঠান্ডা মাটি যেন শরীরে কম্পন ধরিয়ে দিয়েছে। সতেজ হাওয়া বইছে। প্রাণ ভরে শ্বাস নিল। হাওয়ার দমকা তেজ যেন শিহরণ জাগিয়েছে। তালগাছের চিড় দিয়ে সূর্যের ছিটা এসে পড়ল রমণীর বদনে। এ যেন সূর্য স্নান। অবাধ্য চোখেদের বারংবার বারণ করা হচ্ছে যেন সেদিক পানে না চায়। রিমিরা কাছাকাছি এসে ঘুরছে। রিমি বলে উঠল, মোনা পা চুলকাবে, জুতো খুললে কেন? মাটি দেখলেই গা গোলায় আমার। মাটিতে কত নোংরা থাকে, আর এ তো গ্রামের মাটি। কথাটা কানে বাজলো। রিমির ইমরানের প্রতি অনুভূতি আছে জানার পর থেকে সহ্য হচ্ছে না মোনার। এখন আবার জ্ঞান দেওয়াটা অতিরিক্ত লাগছে। আজকে চুলগুলো টেনেই দিবে। কি সুন্দর ঢং করে স্ট্রেট করেছে। করাচ্ছি স্ট্রেট। কিছু একটা বলতে যাবে, এর আগে কড়া ভাষা কানে এলো। মিস রিমি, মাটি দেখলে যদি পা গুলায়, তাহলে আপনাকে দেখলেও গা গুলানোর কথা আমাদের। আপনিও তো মাটির তৈরি। থতমত খেয়ে গেল সবাই। জিহবায় কামড় দিল সাদাফ তিহান। রিমির এসব বিলাসিতা একদিন না সবাইকে ডোবায়। কোথায় কি বলতে হয় জানা নেই এই মেয়ের। মিনহাজ ঘটনা সামাল দিয়ে বলল, কথাটা হয়তো রিমি ওভাবে বলেনি ইমরান। বাদ দে, বাতাসটা অনুভব কর। অনেক বছর পর গ্রামে এসেছি, ভালোই লাগছে। ঘন মেঘে ঢাকা আকাশের মতো মুখটা করে একটু সামনে ছায়ার নিচে দাঁড়িয়ে ফোন বের করলো। রোদের আবছা ইমরানের মুখে পড়ছে। মোনা নিষ্পলক তাকিয়ে আছে ইমরানের দিকে। চোখে সানগ্লাসটা বেশ মানিয়েছে। মোনা আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে খানিকটা পা ফেলে সামনে এগিয়ে গেল। রোদ চশমার আড়ালে খালি পায়ে হেঁটে আসা রমণীর গতিবিধি ঠিক পরিলক্ষিত হচ্ছে। এই খবর কি রমণী রেখেছে? জানেই না। শাড়ির কুচি ধরে ইমরানের সামনে এসে দাঁড়ায়। মোনাকে কথা বলার সুযোগ না দিয়ে দৃষ্টি সামনে রেখে মোনার দিকে না তাকিয়ে বলল, ভালো করেছো জিত করে নেমে। কেন কেন এমন কেন মনে হলো আপনার? কারণ নেই, মনে হলো তাই বললাম। বেশ সুন্দর গ্রাম, হয়তো কিছু একটা মিসিং ছিল। পা দুটো মাটিতে পড়ায় 16 আনা পূর্ণ হলো। মোনাকে বিস্মিত রেখে এগিয়ে গেল গাড়ির কাছে।
সবাইকে গাড়িতে ওঠার তাড়া দিল। ইমরানের বলা বাক্যগুলো মোনার মর্ম স্পর্শ করলো। হাওয়ার তেজ বাড়ল। গাড়ির ফ্রন্ট সিটে বসে মোনার মুখাবয়বের উজ্জ্বল চিত্র দেখে কিঞ্চিত হাসল। লাফিয়ে লাফিয়ে জুতো হাতে মোনা গাড়িতে চেপে বসলো। কি এমন হলো যে মেয়েটা এত আহ্লাদিত? তামান্নাদের গ্রামের বাইরে থেকে দেখলেই মন জুড়িয়ে যায়। শীতল পরিবেশ, ছায়া ঘেরা বাড়ি। বংশের প্রথম মেয়ে হওয়াতে সকলের ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে করবে অনুষ্ঠান। গাজীপুরের গ্রাম এই মেহেরপুর। বাড়ির উঠোনে প্যান্ডেল করেছে, একপাশে গাড়ি পার্ক করেছে ড্রাইভার। সাদাবদের গাড়ি এখনো আসেনি। হঠাৎ শান্ত হলো মোনা। মুড সুইং বলতে একটা শব্দ আছে, আপাতত সেটা পার্সোনালিটি সুইংয়ে স্থানান্তর হয়েছে। কারো সাথে অযাচিত আলাপে যায়নি, কথা বলে কারো মাথা ধরিয়ে দেয়নি। বাবা মামা নেমে পড়লে নিজেও নেমে পড়ে। মিনহাজ এগিয়ে যায় তামান্নার বাবাকে দেখে। ইমরানের ফোন আসে, একপাশে ছায়ায় গিয়ে কথা বলছে। নয়ন ইমরানের পাশে দাঁড়ায়। কথা শেষে ইমরান ঘুরতেই নয়নকে দেখে মৃদু হাসলো। নয়নের হাসি নেই, গম্ভীর স্বরে প্রশ্ন করল, আমি যা সন্দেহ করছি এমন কিছু কি ঘটেছে বা ঘটার সম্ভাবনা আছে? ইমরান ভ্রুকুচকে ভাবছে নয়নের ইঙ্গিত কোন দিকে। নয়ন ঘুরে মোনার দিকে তাকালো, চোখ দিয়ে বোঝালো মোনার ব্যাপারে প্রশ্ন করছে। মোনা হাতে ফোন নিয়ে অপেক্ষা করছে বাকিদের। নয়নকে জানিয়েছে বাকিরা এলেই ঢুকবে। ইমরান ধান ক্ষেতের দিকে ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, নিশ্চিত নই আমি, ধারণা ভুল হতে পারে। আমি তো নিশ্চিত। তড়া করে বন্ধুর দিকে ফিরল ইমরান। নয়ন চোখ বুজে বলল, মিনহাজ ভাই জানলে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। মোনার আচরণে অস্বাভাবিকতার আলাপ পাচ্ছি, সম্পর্কে ফাটল ধরবে আমাদের। ইমরান মাথা নাড়ছে, আশ্বাস দিয়ে বলল, আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সামনে নেওয়ার। ইমরানের চোখ নিবদ্ধ ধান খেতে, অনুভূতিহীন কথা। নয়ন জানে ইমরান নিজেও এসব ভাবছে না। বন্ধুকে অহেতুক লজ্জা দিতে চায়নি। আচমকা নয়ন খানিকটা হেসে মজার ছলে বলল, আচ্ছা একটা কথা বলি। ইমরান না তাকিয়ে সম্মতি দিল। আমি কিন্তু ব্যাপারটা এনজয় করছি। যদিও কল্পকাহিনী, কিন্তু ভাগ্নিটা বড় হলে ওয়াদা আমি তোর বউ বানাতাম। কিন্তু বেশি পুচকি, যদিও তুই অলওয়েজ হ্যান্ডসাম লাইক মি, কিন্তু মোনার বয়সের উপর বিশ্বাস নাই। আজকে একজনকে ভালো লাগলো, আগামীকাল অন্য কিছুতে মন দিবে। তাই আমি এসবে সায় দিতে অনিচ্ছুক। ইমরান সজোরে ধমক দিল, চুপ করবি তুই নাকি দিব নাকি? অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা যত সব। আমার লাইফস্টাইল, ঈশান, এই যেগুলো দেখিস না, পরবর্তীতে যেন এইসব বাজে চিন্তা মাথায় না আসে। তুই কি হিসেবে ওর মামা? আমার না আজব মাথায় আসে না। অন্য কোনো মামা হলে এখানে তুলকালাম লেগে যেত। নয়ন ঠোঁট বেঁকিয়ে বলে, তাতে কি ভাগ্নি, আমার জমিদারের বউ হতে চায়। ঢাকা শহরে জমিদার পাবো কই? জমিদারের বয়স তো আর কম না। তাই তোকেই মনে প্রাণে জমিদার বানানোর সামান্য প্রচেষ্টা। অবশ্য মন্দ নয়, তবে তুই জমিদার না হলেও ভাব এমন ধরিস মনে হয় যেন জমিদার। হ্যাঁ, তোকে আধুনিক জমিদার বলা যায়। ইমরান ঘুরে হাত মুট করে খুশি মারার প্রস্তুতি নেবে, তার আগেই নয়ন সরে যায় হাসতে হাসতে। পেছনে মোনা দাঁড়িয়ে আছে। নয়ন এবং ইমরান দুইজনই ঘাবড়ে গেল। মেয়েটা কি শুনেছে তাদের কথা? মোনা কথা না বাড়িয়ে মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, চলো না মামা, ভেতরে যাই। ওরা আসছে না তো, এখানে গরম লাগছে আমার। নয়ন মোনার হাত ধরে সামনে এগোলো। ইমরানকে উদ্দেশ্য করে বলল, চল ভেতরে যেয়ে বসে আসে, আমি তোরা যা। ভাবনায় নতুন চিন্তা, অকল্যাণকর দুশ্চিন্তা যাকে বলে। ফোনের স্ক্রিন বিপ বিপ করে উঠল। মেসেজ আসলো, জমিদারের বউ হওয়ার কথাটি ছিল মজার ছলে বলা উক্তি, তবে 21 শতকের জমিদার ইমরান শরীফের উপেক্ষা মেনে নিব না, চ্যালেঞ্জ। মেসেজ পড়তে ঘাড় ঘোরাতে দেখে নয়নমোনা ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হতে যাচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে? সাদাবদের গাড়ি পৌঁছে গিয়েছে। গাড়ির হর্ন স্পষ্ট কানে আসছে। ধ্যান হরিত ক্ষেত্রে। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। ইমরানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো অনেকেই।
তিহান ডাকলো। স্যার। সম্বিত ফিরে তাকালো তিহানের দিকে, মাথা ঝাঁকালো, নিঃশব্দ পা ফেললো ভেতরে। পেছনে বাকিরা আসছে। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই মিনহাজকে দেখছে আলাপচারিতায় ব্যস্ত। তামান্নার ভাই বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইমরানের। মলিন হাসিতে পরিচিত হলো। তামান্নাদের দোতলা বাড়ি, গ্রামের উন্নত বাড়িগুলোর মতো। সবাইকে ভেতরে বসতে দেওয়া হলো। বসার ঘরটা পরিপাটি করে সাজানো। নাস্তা পরিবেশন করা হলো। সকলে টুকটাক নিচ্ছে। শরবতের গ্লাসটা নিয়ে আসতেই ইমরানের সামনে ধরল তামান্নার ছোট ভাই। ইমরান মৃদু হেসে বলল,